ইরে সুখী, দেখেছিস এই ভোরবেলা কেমন চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে? শীত চলে এসেছে বুঝলি। এই কুয়াশা তারই জানান দিচ্ছে। এই সময়টা আমি ভীষণ উপভোগ করি। আমাদের কপালটা খুব ভালো বলতে পারিস। এই দেখ না, রেল লাইনের পেছনেই আমাদের বাড়ি। এই কারণে প্রতিদিন সকালে রেল লাইনের ধারে দুই বোন হাঁটাহাঁটি করতে পারি। আমাদের তো অনেক ভালো লাগে। আর এখন থেকে ভালো লাগার পালকে নতুনভাবে সংযুক্ত হচ্ছে শীত ঋতু। হ্যাঁ রে দুঃখী, তুই একদম ঠিক কথা বলেছিস। সত্যি আমাদের কপালটা খুব ভালো। প্রতিদিন সকাল সকাল রেল লাইনের ধার ধরে হেঁটে হেঁটে অনেক দূর চলে যাই। আর যাবার পথে প্রকৃতির নির্মল সৌন্দর্য আমরা উপভোগ করি। আর এতে করেই আমাদের দিনের শুরুটা চমৎকারভাবে হয়। হ্যাঁ, এর জন্যই সারাটা দিন আমাদের খুব ভালো কাটে রে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আজ অনেক দূরে চলে এসেছি। এখন চল, বাড়ি ফিরতে হবে। এক কাজ করি, এখন বাড়ি না গিয়ে আমরা বরং সোজা বাজারে চলে যাই। সকাল সকাল বাজারে গেলে সব শাকসবজি, মাছ মাংস একদম টাটকা পাওয়া যাবে। বাজারে যেতে চাস? বুদ্ধিটা তো ভালো, তবে কি বলতো, আমি না সাথে করে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। বাজার করব কি দিয়ে? আরে বাবা, আমার কাছে টাকা আছে, এজন্যই তো বললাম বাজারে যাব। গতকালকে সুপারি বিক্রি করে যে টাকা পেয়েছিলাম না, সেটা শাড়ির আঁচলে বেঁধে রেখেছিলাম। আর খোলা হয়নি। সেই টাকা দিয়ে খুব ভালো করে বাজার করা যাবে। দুই বোনের তো আর বেশি বাজার লাগে না। আচ্ছা, তাহলে চল। আরে সুখী, দেখেছিস শীতের সবজি দিয়ে বাজার একদম ভরে গেছে। দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে রে। শালগম, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ধনেপাতা, শিম, মূলো, আরো কত কি! আমারও খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে, আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ। বছরের বেশিরভাগ সময়ই গরম থাকে। খুব অল্প সময়ের জন্য শীত থাকে। আর আমাদের দেশে তো একদম হাড় কাঁপানো শীত থাকে না, নাতিশীতোষ্ণ। তাই শীত আমাদের দেশে সবার কাছে বেশ উপভোগ্য। তুই একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা সুখী, তুই কি ওই দূরে দেখতে পাচ্ছিস একজন বৃদ্ধ আর বৃদ্ধা আসছেন, গায়ে চাদর জড়িয়ে? দেখে আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তাই তো। তবে এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে রে। এখন চল, তাড়াতাড়ি কিছু সবজি কিনে নিয়ে বাড়ি চলে যাই। কাকু, তুমি তো দেখছি শীত আসার আগেই শীতের সবজি দিয়ে তোমার দোকান পুরো ভরিয়ে ফেলেছো। পুরোপুরি শীত পড়লে না জানি কি করবে। শীত পড়েনি কি বলছো কি? শীত আসতে কি দেরি আছে নাকি? শীত তো প্রায় চলেই এসেছে, দেখতে পাচ্ছ না? সকাল সকাল চারিদিকে কেমন হালকা হালকা কুয়াশা পড়েছে, আর চারিদিকে কেমন একটা ধোঁয়াশা আবহাওয়া হয়ে আছে। আমি ভোরে যখন বাজারে আসছিলাম তখন রীতিমতো আমার মাথায় কুয়াশা পড়ছিল। তোমরা বুঝি দেখতে পাওনি? হ্যাঁ গো সবজি কাকু, আমরা তো দেখতে পেয়েছি। যাই হোক, তুমি আমাদেরকে একটা ফুলকপি, 1 কেজি শালগম, 1 কেজি শিম আর 2 টাকা ধনেপাতা দিয়ে দাও। এই নাও, শীতের শুরুতে বেশি বেশি করে শীতের সবজি কিনে নাও। এখনই খেতে বেশ ভালো লাগবে। এটা কিন্তু খুব সত্যি কথা। শীতের শুরুতে যে সবজিগুলো বের হয়, তার স্বাদ আসলেই খুব ভালো হয়। দেখেছিস দুঃখী, আজকে ফুলকপির তরকারিটা কেমন মজা হয়েছে? হ্যাঁ রে, শুধু ফুলকপির তরকারি কেন, শালগমের তরকারিটা মজা হয়নি বুঝি? মজা হবে না কেন? তোর সব রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে। আমরা তো মাত্র 2 টাকার ধনেপাতা এনেছিলাম, তাই শুধু ফুলকপির তরকারিতে দিতে পেরেছি। আরো বেশি করে আনলে ভালো হতো। ধনেপাতার ভর্তা বানাতাম। উহ, যা লাগে না খেতে! গরম গরম ভাত দিয়ে ধনেপাতার ভর্তা হলে আর কিছু লাগে নাকি? তাতে কি হয়েছে? আমরা তো পরশুদিন আবার বাজারে যাব, তখন নিয়ে আসব। এখন তাড়াতাড়ি করে খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেলে দুইজনে কাঁথা, বালিশ, তোশক ভালো করে রোদে দেব। এখন ভালো করে রোদে দিলে রাতের বেলা গরম গরম কাঁথা বালিশ নিয়ে ঘুমাতে খুব আরাম লাগবে। আচ্ছা ঠিক আছে। বুঝলি দুঃখী, 2 দিন তো আমরা শুধু বিশ্রাম করলাম। এখন তো শুধু কাজ আর কাজ করতে হবে। অনেকগুলো সালোয়ার কামিজ তো জমে আছে, কবে বানাবো কে জানে। আমি তো ভয়ে আছি, আবার না সবাই এসে তাদের সালোয়ার কামিজ চাইতে শুরু করে দেয়। দিয়েছে তো মেলা আগে, আমরা দুজন অলসতা করে আস্তে আস্তে কাজ করছি। আরে, সব সময় কি আর একভাবে কাজ করা যায় নাকি?
যখন কাজের চাপ থাকে তখন তো আমরা দুজন খাওয়ার সময়টাই পাই না। আর এখন যদি একটু আস্তে ধীরে কাজ না করি, তাহলে সামনে যে উৎসব আসছে, তখন তো কাজ করতে করতে পাগল হয়ে যাব। উৎসবের সময় তো সবাই চায় তাদের কাপড়গুলো আগে বানাতে। তুই একদম ঠিক বলেছিস। আমাদের নিজেদের কাজের মাঝখানে কিছুটা বিরতি নিজেদেরকে বের করে নিতে হবে। টাকার নেশায় পড়ে জীবনী শক্তি শেষ করে দিয়ে কাজ করলে সে কাজের প্রতি আর কোনো আগ্রহ ও ভালো লাগা থাকে না। আর আমরা তো সব কাজই খুব আনন্দ নিয়ে করি। আমাদের এই কাপড় সেলাইয়ের কাজটাই আমাদের পেশা, নেশাও বটে। তবে বিরতিহীনভাবে কাজ করলে কাজটাকে তো আমাদের অনেক বেশি বিরক্তিকর মনে হবে। তাই এখন আমরা যেভাবে কাজ করছি একদম ঠিক আছে। কি গো সুখী দুঃখী, তোমাদের কাছে তো আমাদের মেয়ের 4টে সালোয়ার কামিজ বানাতে দিয়ে গিয়েছিলাম। তোমরা বানিয়েছো তো? আসলে কাকিমা, আমরা কিছুদিন আগে একটানা কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। তাই এখন একটু বিরতি দিয়ে ধীরে সুস্থে কাজ করছি। তাছাড়া সামনেই তো আবার উৎসব পার্বণ শুরু হয়ে যাবে। তুমি কিছু মনে করো না। তোমার মেয়ের জন্য যে কাপড়গুলো দিয়েছিলে তা এখনো আমরা ধরিনি। তবে চিন্তা করো না, 2-3 দিনের মধ্যেই দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। কাপড়গুলো আমার এমন কোনো জরুরি নয়। এই তো ঘরে পরার জন্যই বানাতে বলেছিলাম। সামনে তো শীত আসছে, তাই ফুল হাতা সালোয়ার কামিজ বানিয়ে দিতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কাজ করো, আমরা বরং আসি। দেখেছিস মন্টু, রবির মেয়ে দুটো কত বড় হয়ে গেছে, দেখতেও ভীষণ মিষ্টি হয়েছে, কি বলিস? আগে যা বলেছেন, হ্যাঁ, মেয়ে দুটো একদম তাদের বাবার চেহারা পেয়েছে। মনে হচ্ছে যেন রবি দাদাকেই দেখছি। আর জানেন মোড়ল মশাই, মেয়ে দুটো দেখতে যেমন মিষ্টি, কাজে কর্মেও তেমন লক্ষ্মী। খুব পরিশ্রমী আর কর্মঠ ওরা। বাবা মা কেউ নেই, তারপরেও দেখেন না নিজেদের সংসার কত সুন্দর করে ওরা সামলে নিয়েছে। নিজেদের দায়িত্ব নিজেরা বেশ ভালোভাবে পালন করছে। আর পাড়াতেও ওদের নামে কেউ নিন্দে করতে পারবে না। বেশ আত্মসম্মান মেয়ে দুটোর, হ্যাঁ। আরে আমার ওই দুই বাঁদর ছেলের জন্য যদি এই লক্ষ্মী মেয়ে দুটোকে নিয়ে যেতে পারতাম, তাহলে ওরাই হয়তো আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে পারত। আমি তো আমার ছেলেদেরকে নিয়ে একদম অস্থির হয়ে উঠেছি। এই মেয়ে দুটোকে যদি আমার ছেলেদের সাথে বিয়ে করিয়ে দিতে পারতাম না, তাহলে হাঁপ ছেড়ে বাঁচতাম। হ্যাঁ, ব্যাপারটা মন্দ হয় না। ওদের তো কোনো অভিভাবক নেই। আপনি বললে আমি নিজেই ওদের সাথে কথা বলে আসবো। আর ওদের সাথে কথা বলবার আগে আপনার ছেলেদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, তারা যদি রাজি না হয়, তাহলে তো শুধু শুধু মেয়ে দুটোর সাথে কথা বলে লাভ নেই। ওই গাধা অকর্মা দুটোর সাথে কথা বলবার কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলছি সেটাই হবে। তুই শুধু দেখ ওই মেয়েরা রাজি হয় কিনা, তাহলেই আমার হবে। কি যে বলেন না মোড়ল মশাই, আপনার ছেলেদের সাথে বিয়ে হওয়াটা যে কোনো মেয়ের পক্ষে অনেক বড় ব্যাপার। আশা করি তারাও দ্বিমত করবে না। এখন চলুন বাড়ি যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল। হ্যাঁ, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। আর আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না। তাই জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো? তাছাড়া তুমি কি জানো সম্পর্কে তুমি আর আমি এখন কে হই? হ্যাঁ, তা জানবো না কেন? বর আর বউ হই। সবই যখন জানো তাহলে এটাও জানো তো যে বর আর বউ কখনো আপনি করে কথা বলে না। হ্যাঁ, সেটা তো আমি চেষ্টা করব তুমি করে কথা বলতে। আচ্ছা, তবে বেশি সময় নিও না কিন্তু, হ্যাঁ? বাহ! তুমি তো খুব মিষ্টি মেয়ে। এত মিষ্টি আর চঞ্চল একটি মেয়ে, তার নাম কি না দুঃখী? তোমার এমন দুঃখী দুঃখী নাম কে রেখেছে গো? তোমার বাবা নাকি তোমার মা? আমার বাবা রেখেছিলেন। আচ্ছা, এমন একটা পচা নাম তোমার বাবা তোমার জন্য রেখেছিলেন কেন? কারণ আমার বাবা হয়তো জানতেন আমার কপালে অনেক দুঃখ থাকবে। এই যে দেখছেন না, জন্মের পর পৃথিবী সম্পর্কে জ্ঞান হবার আগেই মা চলে গেছেন। যখন একটু একটু জ্ঞান বুদ্ধি হলো, তখন সবকিছু অল্প অল্প করে জানতে শুরু করি। ঠিক সেই সময় বাবাও চলে যান। আচ্ছা, আচ্ছা, আমি দুঃখিত। আমি খুবই দুঃখিত। আজ যে তোমার বিয়ের দিন, এই দিনে আমি এসব কথা বলে তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। তুমি আর মন খারাপ করে থেকো না দুঃখী। না না, মন খারাপ করার কি আছে? আমি তো অনেক খুশি হয়েছি যে আমরা দুই বোন এক বাড়িতে বউ হয়ে আসতে পেরেছি। সত্যি কথা কি জানেন, আমরা দুই বোন রাজি হয়েছি আপনাদের দুই ভাইকে বিয়ে করতে। কারণ আপনাদের দুই ভাইকে বিয়ে করলে আমরা দু বোন সারা জীবন একসাথে থাকতে পারবো। তার মানে তোমরা পরিকল্পনা করেই আমাদের দুই ভাইকে বিয়ে করেছো? হ্যাঁ, তা তো করেছি।
তা না হলে আপনাদের মতো দুই বাঁদর ভাইকে আমাদের মতো এত সুন্দরী লক্ষ্মী মেয়ে কি কখনো বিয়ে করতে পারে নাকি? আমরা দুই ভাই বাঁদর, এই কথাটা তোমাকে কে বলেছে? এটা তো আমার বাবার একটা কমন এবং ভুল ডায়লগ। তুমি এটা শিখলে কোত্থেকে? খবরদার বলে দিচ্ছি, আমাকে এসব নামে ডাকবে না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না। হাই বাঁদর। তবে রে দুঃখীর ঘরে দুঃখী, আজ তোর সাথে খেলবো লুকোচুরি, দেখ তবে। শোনো বৌমায়েরা, আমি যাচ্ছি খেজুরের রস নিয়ে আসতে। নিয়ে আসলে তোমরা গরম গরম পিঠে বানিয়ে দেবে আমাকে। এখন তো শীত পড়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ধোঁয়া ওঠা গরম গরম চিতই পিঠা দিয়ে খেজুরের রস খেতে সেই লাগে। তোমাদের শাশুড়ি মা মারা যাবার পর থেকে এমন করে আর খাওয়া হয়নি। এখন আমার ঘরের দুজন লক্ষ্মী চলে এসেছে, এখন যা মন চায় সব খেতে পারবো আমি। হ্যাঁ বাবা, অবশ্যই। আপনি যা যা খেতে চাইবেন আমরা দুই বোন আপনার জন্য সব বানিয়ে দেব। কোনো চিন্তা করবেন না। বাবা, আমি কি আসবো তোমার সাথে? হ্যাঁ, আসলে তো ভালোই হয়। আর শান্ত, তুই বাজারে চলে যা। বৌমাদের কাছে জিজ্ঞেস করে জেনে নে কি কি লাগবে। সব উপকরণ কিনে এনে দে। আমি আর সমর ততক্ষণে খেজুরের রস নিয়ে চলে আসবো। আচ্ছা বাবা, আমি এখনই রওনা দিচ্ছি বাজারে। বাবা, আপনাদেরকে তো বারবার করে বলেছি ঘরে যেতে। আপনারা সবাই ঘরে যান। আমি আর দুঃখী পিঠে বানিয়ে নিয়ে আসছি। এখানে তো অনেক গরম, তাছাড়া আপনাদের বসতেও কষ্ট হচ্ছে। এভাবে মোড়াতে বসে খাবার খাওয়ার অভ্যেস তো আপনাদের নেই বাবা। আর শোনো বৌমায়েরা, তোমার শাশুড়ি যখন চিতই পিঠে বানাতো তখন আমি ঠিক এইভাবে উনুনের পাশে বসেই খেজুরের রস দিয়ে খেতাম। আর এই বাঁদর দুটো আমার পেছু পেছু এসে আমার পাশে বসতো। আমাদের সবার বেশ অভ্যেস আছে এইভাবে খেয়ে। অকারণে চিন্তা করে নিজেদেরকে ব্যতিব্যস্ত করে ফেলো না। ঠিক আছে বাবা, যেভাবে আপনাদের সুবিধা হয়। চমৎকার লাগছে। অনেকদিন পর মনে হচ্ছে আমার মায়ের হাতের বানানো পিঠে খাচ্ছি। আচ্ছা, তোমরা দুজন এত মজার পিঠে বানানো কোত্থেকে শিখলে? শিখেছি আমাদের বাবার কাছ থেকে। মায়ের তেমন কোনো স্মৃতি আমাদের মনে নেই, তবে এটুকু মনে আছে বাবা কিভাবে কি করে এই চিতই পিঠে বানাতেন। কিন্তু আমরা তোমাদের মতো এইভাবে খেজুর রস দিয়ে কখনো খাইনি, বরং আমরা পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে খেতাম। বাহ, খুব ভালো কথা। তাহলে আগামী কালকেই আমাকে অমন করে বানিয়ে দেবে। এখন আমার আর কাজ নেই। যতদিন বাঁচব আমার এই দুই মেয়ের হাতেই নানান ধরনের মজার মজার খাবার খাবো। আর শীত মানেই তো মজার মজার পিঠে খাওয়া, তাই না? তা তো বুঝলাম বাবা, তবে সব খাবার কিন্তু একাই খেয়ে ফেলো না। আমাদের কথাও একটু মনে রাখবে।